আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এবার কোথায় পালাবেন মিস্টার মৃন্ময় অ্যান্ড লিটল মৃন্ময়? শয়তানি হেসে তরু একবার ছোট মেয়ার দিকে আরেকবার মৃন্ময়ের দিকে তাকালো, তারপর শূন্যে তুললো ছুরিটা। বোঝা যাচ্ছে টার্গেট ছোট মিয়া। মৃন্ময় চিৎকার করে উঠল, তার আত্মা বেরিয়ে যাবে যেন শরীর থেকে। না, ছেড়ে দিন আমায় বলছি, ভদ্রলোকের মতো কাটতে দিন। বেডের দুই দিকে দুই হাত শক্ত করে বাঁধা তরুর চোখ মুখে সে কি রাগ বাঘিনীর মতো ফুঁসছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে মৃন্ময়, মাত্রই যেন দম বন্ধ হয়েছিল। একটুর জন্য বেঁচে গেছে। ঠিক সময়ে ছুরিটা ধরে না ফেললে আজকে নিশ্চয়ই তার সবচেয়ে কাছের বন্ধু সঙ্গ সাথী ছোট মিয়ার ইয়াক্কা বুলবুল হয়ে যেত তরুর হাতে। তরু দুই গালে আলতো করে মারতে লাগলো মৃন্ময় হুঁশে আনার জন্য। কানে নিচে দেবো একটা। ডেঞ্জারাস মেয়ে, কি করতে যাচ্ছিলে? হাত খুলে দিন আমার। ওকে আজকে মেরেই ফেলবো আমি। ওকে দিয়ে ঠান্ডায় ব্যাডমিন্টন খেলবো আমি। আমি এক পাশে আপনি থাকবেন, আরেক পাশে আমি। যতক্ষণ শরীর ঘেমে না যাচ্ছে ততক্ষণ আমাদের খেলা হলে বাচ্চাদের নিয়ে আসবো, ওরা খেলবে। তাতেও যদি আস্ত থাকে তাহলে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে বিড়ালটাকে খাওয়াবো। কি বলা উচিত মৃন্ময়ের? কোনো স্বাভাবিক মানুষ এসব চিন্তা ভাবনা নিশ্চয় মাথাতেও আনতে পারে না, কিন্তু তরু, সে কি আদেও মানুষের মধ্যে পড়ে? হুশ, কি বলছে এসব? মাথার তার কেটে গেছে? আমার মুখ, আমি যা ইচ্ছে তাই বলবো। আপনি খুলে দিন আমার হাত। বেয়াদবটাকে আজকেই আমি চাঁদের দেশে পাঠাবো। দুঃখ শেয়ার করার সাথীকে নিয়ে এসব আর সহ্য করা যাচ্ছে না। মৃন্ময় উঠে দাঁড়ালো। জ্বর হলে যে কেউ এমন উদ্ভট আচরণ করে জানা ছিল না তার। এদিকে পেটে কিছু পড়েনি এখনো মেয়েটার। মৃন্ময় দ্রুত বেড সাইডে ড্রয়ার খুলে একটা টেপ বের করলো। তরুর কাছে এসে মুখে লাগিয়ে দিল। ছটফট শুরু করলো তরু। মৃন্ময় তাকালো আর তার দিকে। ঘর থেকে বেরিয়ে কিচেনে চলে গেল। এই মেয়েটার পাগলামি স্বভাব তাকে প্রেম করতে বাধ্য করেছিল। মিটিমিটি হাসছে মৃন্ময়। সে কি আবারও প্রেমে পড়ছে? তার কঠিন সময় ছেড়ে যাওয়া মেয়েটার প্রেমে কিভাবে পড়তে পারে সে? বাবা মায়ের মারা যাওয়ার দিনটা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে এলো তার। কিছু সময়ের জন্য বেরিয়ে গেছিল সে তার স্বভাব সুলভ গম্ভীর সত্তা থেকে। আবারও তা মাথা চাড়া দিয়ে উঠল। তরুর প্রতি ক্ষোভটা মাথায় জেঁকে বসলো। নিজেকে সামলে রান্নায় মন দিল সে। সে ফ্রিজ খুলল। ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। ভেতরে তেমন কিছুই নেই। দুধ আছে আধা লিটার মতো, একটা জিমের ট্রে, কিছু সবজি আর ওটসের প্যাকেট। ঠিক আছে, ওটসই যথেষ্ট। হালকা পেট ভরবে, জ্বরের শরীরেও ভালো যাবে। কাউন্টার টপে ওটসের প্যাকেট রাখলো সে। চুলা জ্বালিয়ে একটা ছোট্ট সসপ্যান বসালো। আগুনটা মাঝারি রাখলো। বেশি হলে দুধ ফেটে যাবে, কম হলে রান্না করতে হতে দেরি। সে দুধ ঢাললো প্যানে। সাদা দুধ ধীরে ধীরে প্যানের তলা থেকে ফেললো। দুধ গরম হওয়ার অপেক্ষায় সে কাঠের খুন্তিটা তুলে নিল। এই খুন্তিটা পুরনো, এক পাশে একটু পোড়া দাগ। মা মারা যাওয়ার আগে এটাতেই খিচুড়ি নাড়তেন। মৃন্ময় সেটা বদলাতে ইচ্ছে হয়নি কোনোদিনও। দুধ গরম হতে শুরু করেছে। ছোট ছোট বুদবুদ উঠছে প্যানের ধার ঘেঁষে। মৃন্ময় এক কাপ ওটস মেপে নিল। ঢালার আগে 1 সেকেন্ড থামলো। তরু কি দুধে রান্না করা ওটস খায়? হ্যাঁ খায়, কিন্তু লবণ কম হতে পারে। সে ধীরে ধীরে ওটস ঢালো। ঢালার সঙ্গে সঙ্গে দুধের রং বদলে গেল, ঘন হতে শুরু করলো। খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে লাগলো, নিচে যেন না ধরে যায়। চুলার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মাথার ভেতর ছবির মতো ভেসে উঠল তরুর মুখ। মৃন্ময় লবণের কৌটা খুলল। 2 আঙ্গুলে অল্প লবণ নিল, প্যানে ছিটিয়ে দিল, নাড়ল। গন্ধটা বদলালো। দুধ আর শস্যের গন্ধে হালকা নোনা ভাব। কয়েকটা বাদাম ছুরি দিয়ে চেপে চেপে কাটলো। এই শব্দটা তার ভালো লাগে। চাপ ছেড়ে দেওয়া। কয়েকটা দানা প্যানে দিল, বেশি না।
তরু ঝাল সহ্য করতে পারে না। ওটস এখন ঘন হয়ে এসেছে, খুব বেশি না আবার পাতলাও না, ঠিক যেমনটা তরু খেতে পারে। মৃন্ময় চুলার আগুন কমিয়ে দিল। সে একটা বাটিতে পানি ঢেলে চামচ ডুবিয়ে রাখলো। পরিষ্কার করার জন্য প্যানের পাশে দাঁড়িয়ে সে একটু ঝুঁকে গন্ধ নিল। ঠিক আছে, দুধ কাঁচা গন্ধ নেই, ওটস নরম হয়েছে। সে খুন্তিতে একটু তুলে মুখে নিল। গরম, খুব গরম। জিহ্বা পড়ল সামান্য, তবুও বুঝতে পারল না স্বাদ ঠিক আছে। আরেক চিমটি লবণ নিল। ব্যাস, চুলা বন্ধ করলো, প্যানটা নামিয়ে রাখলো। একটা গম্ভীর বাটি বের করলো। সাদা বাটি, নীল রেম, একটা তরুর পছন্দ। সে নিজে বলেছিল একদিন। মৃন্ময় হালকা করে হাসলো। বাটিতে ওটস ঢাললো। ধোয়া উঠছে, গরম ধোয়া। সে উপর থেকে সামান্য ঘি দিল। এক ফোঁটা, এর বেশি না, জ্বরের সময় বেশি ভারী লাগবে। সব শেষে করে সে একবার হাত ধুলো। ট্রেতে বাটি রাখলো, সঙ্গে চামচ আর এক গ্লাস কুসুম গরম পানি। ট্রে হাতে নিয়ে সে কিচেনের দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। হয়তো তরু ঘুমিয়ে পড়েছে, হয়তো চুপ করে আছে রাগে। মৃন্ময় 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলো, গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বেডরুমের দিকে হাঁটলো। ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাওয়াতে হবে। কিছুতেই মুখ খুলছে না তরু। চামচে খাবার নিয়ে রেগে তাকিয়ে আছে মৃন্ময়। অসুস্থ না হলে হয়তো এখনই গলা চিপে ধরতো। খেতে বলেছি। খাবো না। অনেকক্ষণ ধরে চলছে খাবো না খাবো না। মৃন্ময় এবার হিমশিম খাচ্ছে রাগ সামলাতে। খাবি না তো? খাবো না। ওকে, সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। বাটিটা হাত থেকে নামিয়ে রাখলো মৃন্ময়। চামচ যতটুকু ছিল নিজের মুখে নিল। তারপর তরুর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। যতক্ষণ না গিলল ততক্ষণ ছাড়লো না। বাটির বাকিটুকু শেষ করলো একই পদ্ধতিতে। বাধ্য হয়ে জোর করে খেতে হলো তরুকে। ওকে এইভাবে খাওয়াতে গিয়ে মৃন্ময়ের অন্য কোথাও ক্ষুধা লেগে গেছে। চোখ বন্ধ করলো, দেখলো ভয়ে ভীতু হয়ে থাকা ছোট মিয়াকে। এরকম হয়ে আছিস কেন? আমার জানের মায়া আছে। মানে তোর এই অতিরিক্ত উত্তেজনার কারণে তোর বউ আমার জান নিতে ধরেছিল। যা ভাগ, জ্বালাইস না আমারে। মুখ কালো করে চোখ খুলো মৃন্ময়। এই মেয়ের জন্য তার ছোট মিয়া তাকে এভাবে মুখের ওপর অপমান করলো। মৃন্ময় তরুর মুখ মুছিয়ে দিয়ে বাটি নিয়ে উঠে দাঁড়ালো। তখন তরু নরম কণ্ঠে ডাকলো ওকে। শুনুন। থমকে দাঁড়ালো মৃন্ময়, তাকালো। নিষ্পাপ বাচ্চাদের মতো চেয়ে আছে তার দিকে তরু। এক মুহূর্তের জন্য মৃন্ময়ের মনে হলো সে সেই তরুকে দেখছে। কাছে আসুন। মৃন্ময়ের কাছে মুখ নিয়ে গেল। তরু দাঁত কপাটি বের করে হাসলো, তারপর থু। কিং কর্তব্য বিমূঢ় হয়ে এখনো তরুর দিকে ঝুঁকে মৃন্ময়। কি হলো এটা? মৃন্ময়ের চোখের পলক স্থির হয়ে আটকে গেল। গালের ওপর শীতল আঠালো স্পর্শটা ধীরে ধীরে গড়িয়ে নামছে, কিন্তু তার শরীর যেন পাথরে পরিণত হয়েছে। মস্তিষ্কের স্নায়ুগুলো এই আকস্মিক অপমানের সংকেত পাঠাতে গিয়েও কোথায় যেন জট পাকিয়ে ফেলল। সে কি রাগ করবে, নাকি চিৎকার করে উঠবে, নাকি থাপ্পড় বসিয়ে দেবে এই হাসি মুখের মেয়েটার গালে? তরু তখনও হাসছে। সেই হাসিটা এতটাই অকৃত্রিম যে দেখলে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কাজ সে এই মাত্র সম্পন্ন করেছে। তার দোপাটি সাদা দাঁত ছকছক করছে, চোখে সেই চিরচেনা সারল্যের ঝিলিক। অথচ এই চোখের ভাষা পড়তেই তো মৃন্ময় বারবার ভুল করে। কিছুক্ষণ আগেও এই চোখ দুটোকে তার কাছে নিষ্পাপ মনে হয়েছিল। ঠিক ঠিক সেই পুরনো তরুর মতো, যে তরু বৃষ্টির শব্দ শুনলে বারান্দায় দৌড়ে যেত, যে তরু তুচ্ছ কারণে অভিমান করে গাল ফোলাতো। মৃন্ময় পকেট থেকে রুমাল বের করে খুব ধীর গতিতে মুখটা মুছল। সে সোজা হয়ে দাঁড়ালো। তরুর হাসিটা এবার একটু ফিকে হয়ে এলো, কিন্তু তার চাউনি এখনো স্থির।
মৃন্ময় কোনো প্রতিক্রিয়া দেখালো না, স্বাভাবিকভাবেই মেনে নিল। মৃন্ময়ের এই অস্বাভাবিক শান্ত থাকাটা যেন তরুর হাসিকে মুহূর্তেই কেড়ে নিল। সে হয়তো আশা করেছিল মৃন্ময় চিৎকার করবে, হয়তো প্রবল রাগে ঘর ছেড়ে বেরিয়ে যাবে, অথবা অন্ততপক্ষে তাকে দু কথা শুনিয়ে দেবে। কিন্তু মৃন্ময় শুধু রুমালটা ভাঁজ করে পকেটে রাখলো, যেন কিছুই হয়নি। মৃন্ময় একটু ঝুঁকে নিচু স্বরে বলল। খুব আনন্দ পেয়েছ। তরু এবার একটু কুঁচকে গেল। তার চোখে যে দুষ্টুমি ছিল সেখানে এক চিলতে ভয় বা বিভ্রান্তি উকি দিল। সে বিড়বিড় করে বলল, রাগ করনি? রাগ করার মতো কি কিছু করেছ? মৃন্ময় আলতো করে তরুর অগোছালো চুলগুলো কানের পিছে গুজে দিল। তুমি তো ঠিক আগের মতো আছো তরু। সেই যেবার আমাদের বাগানে কাদা মেখে আমার স্বাদ নষ্ট করে দিয়েছিলে, সেই দিনও তুমি এভাবে হাসছিলে। আর শুধু কাদার বদলে অন্য কিছু। তাতে আমার তরু তো বদলে যায়নি। তরু স্তব্ধ হয়ে গেল, ঠোঁট দুটো কাঁপতে শুরু করলো। যে দেয়ালটা সে নিজের চারপাশে তুলে রেখেছিল অন্যকে আঘাত করে নিজেকে বাঁচানোর দেয়াল, সেটা যেন মৃন্ময়ের এই ক্ষমতাসুলভ শীতলতায় হুড়মুড় করে ভেঙে পড়েছে। তরু চিৎকার করে উঠল। আমি আপনাকে ঘৃণা করি, শুনতে পাচ্ছেন? জাস্ট ঘৃণা করি। তার এতক্ষণ করে উদ্ভট কাজগুলো মেনে নিলেও এটা মানতে পারল না মৃন্ময়। ব্যাস, আর নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তের মধ্যেই তার ভেতরে সব ধৈর্য শেষ হয়ে গেল। হঠাৎ করে খুব গায়ে লাগলো কথাটা। এতক্ষণে তরুর কাজেও যা হয়নি তা এবার হলো। সে এক ধাপ এগিয়ে গিয়ে তরুর গালে জোরে চড় বসালো। শব্দটা ঘরের ভেতর পরিষ্কার শোনা গেল। তরুর মাথা একপাশে ঘুরে গেল। দুষ্টুমি মুহূর্তেই উধাও। অবাক হয়ে সে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারেনি হয়তো এমন কিছু হবে। মৃন্ময়ের রাগ চোখে মুখে স্পষ্ট। কি বললি? তার গলার স্বরেই বোঝা যায় সে কতটা রেগে আছে। তরু কিছু বলতে যাবে কিন্তু মৃন্ময় তাকে থামিয়ে দিল। একটা কথাও বলবি না। তুই যদি সুস্থ থাকতিস, আমি এতক্ষণে তোকে। কথা শেষ করার আগেই হঠাৎ করে তরুর শরীরটা ঢিলে হয়ে এলো। চোখের পাতা ভারী হয়ে বন্ধ হয়ে গেল, মাথা কাত হয়ে পড়ল। মৃন্ময় প্রথমে ভাবলো আবার নতুন কোনো নাটক। সে নাম ধরে ডাকলো, গালে হালকা চাপ দিল। কোনো সাড়া নেই। সে দ্রুত ধরে ফেললো তরুকে, শুয়ে দিল ঠিক করে। কপালে হাত রাখতেই বুঝে গেল জ্বর বেড়েছে, খুব গরম। ড্রয়ার খুলে থার্মোমিটার বের করলো, মুখে ঢুকিয়ে দিল। পাশে দাঁড়িয়ে থাকলো, চোখ সরালো না। সংখ্যাটা উঠতেই সে একটু থমকে গেল। মৃন্ময় ধীরে শ্বাস নিল। রাগ এখনো আছে, কিন্তু তার সঙ্গে যোগ হয়েছে দুশ্চিন্তা। সে বিছানার পাশে বসে তরুণ মুখের দিকে তাকিয়ে থাকলো। এতক্ষণ আগের ঝগড়াটে মেয়েটাকে এখন খুব শান্ত লাগছে। এতক্ষণ এত শক্তি ছিল, আর এখন এমন হয়ে গেলে? তরুর হাতটা ধরে রাখলো সে। হাতটা ঠান্ডা, নিজের অজান্তেই আঙ্গুলগুলো শক্ত হয়ে এলো। জ্ঞান ফিরুক শুধু। প্রচন্ড রাগে অস্থির লাগছে মৃন্ময়ের। তিলে তিলে কষ্ট দিতে একে সে খুঁজে বের করেছিল, কিন্তু কিছু মুহূর্তের জন্য আবারও একই রকম দুর্বলতা তাকে ঘিরে ফেলেছিল। নিজেকে সামলালো মৃন্ময়। যে মেয়ে তার কঠিন সময় ছেড়ে যেতে পারে, সেই মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে সে? পারে সে সেই ঘরটায় এসেছে মৃন্ময়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু তরুর ছবি। একটু একটু করে সাজিয়েছিল সে এই ঘরটা। সবাই যেখানে মৃন্ময়কে হার্টলেস হিসেবে জানে, তখন এই মৃন্ময় এক মেয়ের পিছে পাগলের মতো ঘুরত। দিন নেই রাত নেই, সব একাকার করে তরুকে পেতে মরিয়া হয়ে উঠেছিল। ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে মৃন্ময়। একটু এগিয়ে গিয়ে একটা ছবি বের করে। অর্ধ কাপড়ে তরু, পেট নাভি সব স্পষ্ট। ভেজা শরীর যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে এতটুকুই যথেষ্ট। হাতে ধরে রাখা শাড়ি। ছবিটা দেখেই চোখ বন্ধ করলো মৃন্ময়।
অদ্ভুত, একটা মাত্র ছবিই তাকে নাড়িয়ে দিচ্ছে ভেতর থেকে। তাহলে সেদিনের বাস্তবতা কতটা ভয়ানক ছিল। সেদিন প্রথমবার মৃন্ময়ের সাথে তরু খান বাড়িতে পা দিয়েছিল। পুরো বাড়ি জুড়ে শুধু দুটো মানুষের অস্তিত্ব ছিল, শুধুই মৃন্ময় আর তরু। পুরো দিনটা স্বপ্নের মতো কেটে যায় তাদের। সব সময় গম্ভীর থাকা মৃন্ময় মজে যায় তরুর দুষ্টুমিতে। তরুর হঠাৎ বায়না ধরায় রান্নাঘরে যেতে বাধ্য হয় সে। সেই দিন প্রথম এমনটা হয়েছে যে হাতে গান থাকতো সেই হাতে তরু তুলে দিয়েছিল খুন্তি। হাসি মুখে মেনে নিয়েছিল মৃন্ময়। রান্নার মাঝেই দুষ্টুমির এক পর্যায়ে তরুর শরীরে হালকা গরম পানি পড়ে যায়। এতে তরুর কিছু না হলেও মৃন্ময়ের জান যেন বাড়িয়ে যাচ্ছিল। মুহূর্তেই তরুর শরীর থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয় সে। পেটের কাজের পানি মুছতে শুরু করে, একই সাথে ফু দিচ্ছিল। তরু অবাক হয়ে দেখছিল সবটা। দুই হাতে কোমর চেপে ফু দিচ্ছিল মৃন্ময়। তরু চোখ বন্ধ করে ফেলে। ঠিক আছে তুমি? জ্বলছে? বলতে বলতে তরুর পানে তাকায় মৃন্ময়। ওর চোখ বন্ধ দেখে কয়েক সেকেন্ডের জন্য কারণ ভাবতে লাগে, পেয়েও যায় কারণ। বাঁকা হাসি ফুটে ওঠে মৃন্ময়ের ঠোঁটের কোণে। দুই হাতের চাপ শক্ত হয়, আলতো করে নাভিতে চুমু দেয়। শিউরে ওঠে তরু, মৃন্ময়ের চুল খামচে ধরে শক্ত করে। নাভির ঠিক মাঝ বরাবর কয়েকটা চুমু দিল। জিহ্বা ছোঁয়াতেই তরু কেঁপে উঠল। তরু কান গরম হয়ে এলো। সে সরতে চাইলো, মৃন্ময় উঠে দাঁড়ালো। এক ঝটকায় রান্নার সব জিনিস সরিয়ে ফেললো। মেঝেতে পড়ে সে ঝনঝনিয়ে শব্দ তুলল। তরুকে দুই হাতে তুলে বসিয়ে দিল। দুই দিকে পা ছড়িয়ে দিয়ে মাঝে দাঁড়ালো মৃন্ময়। হাত দুটো দেয়ালে চেপে ধরে ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তরুর। সে দুই পায়ে মৃন্ময়ের কোমর জড়িয়ে ধরে কিস ব্যাক করে সমান তালে হাত ছেড়ে দেয় মৃন্ময়। তরুর উরুতে দুই হাত রেখে শাড়ি ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে মৃন্ময়। ছাড়ুন না মৃন্ময়। না, এই অবস্থায় তোমাকে ছাড়লে মরে যাব আমি। কামড় বসালো তরুর গলায়, তারপর বুকে চলে এলো। ব্লাউজের বোতাম কটা দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো। উন্মুক্ত হলো ফর্সার শরীরে কালো ইনার। চোখ ধা দিয়ে গেল মৃন্ময়ের। সে পাগলের মতো চুমু দিতে শুরু করলো। কোমরের কাছে শাড়ি তুলে এনেছে মৃন্ময়। দুই উরু শক্ত হাতে ধরে রেখেছে। তরুর পায়ে বাঁধন ধীরে ধীরে শক্ত হচ্ছে। বেসামাল ভাবে মৃন্ময় চুমু দিয়েই যাচ্ছিল। তরু এবার শক্ত করে বুকে চেপে ধরল মৃন্ময়কে। থামুন প্লিজ, এসব উচিত না। তরুর বুকের ভাঁজে শক্ত করে চেপে রাখা মৃন্ময়ের মুখ নিঃশ্বাস ছেড়ে মৃন্ময় বলল, কিচ্ছু অনুচিত না, থামতে পারবো না এখন। তরু আরো শক্ত করে চেপে ধরল তাকে। পারবেন পারবেন প্লিজ, ভাবুন এসব উচিত না। কথা জড়িয়ে যাচ্ছে তরুর, তবুও চেষ্টা করছে মৃন্ময়কে থামাতে। যতটা পারল শক্ত করে চেপে রাখলো মৃন্ময়কে। কতটা বেসামাল হয়ে গেছে সে বুঝতে পারছে। মৃন্ময়ের কোমর পায়ে জড়িয়ে রাখায় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তরু মৃন্ময়ের মাথায় কয়েকটা চুমু খেলো। মরিয়া হয়ে উঠল তাকে সামলাতে। শাড়ি কোমরে উঠোনে, উন্মুক্ত ব্লাউজহীন বুক, আর সেই বুকেই চেপে রাখা মৃন্ময়। এরকম অবস্থায় কিভাবে আটকাবে মৃন্ময়কে? দুজনকে স্বাভাবিক অবস্থায় আনার জন্যই হয়তো কলিং বেলটা বেজে উঠল। বুঝে গেল মৃন্ময়ের বাবা মা এসেছে। ছবিটা হাত থেকে নামিয়ে আবার দেয়ালে রাখলো মৃন্ময়। সারা বাড়িতে সিসিটিভি লাগানো। সেখান থেকে এই একটা ছবি দেয়ালে রেখেছিল সে। সেদিন তরু তাকে সামলে নিয়েছিল ওই অতটুকু পর্যন্তই। মেয়েটা যেমন তাকে বেশ সামাল করতে পারে তেমনই সামলাতে পারে। বেব, এটা টেস্ট লাইক হানি, আই ওয়ান্ট মোর। না। জ্বরের তীব্রতা শেষে তরু যখন চোখ খুলল, স্বপ্নেও মৃন্ময় বুকে হাত রাখলো। না, সব ঠিক আছে।
কিসব অশ্লীল স্বপ্ন। তরু নিজেকে আবিষ্কার করলো অপরিচিত একটা রুমে। আশেপাশে কোনো কিছুই তার চেনা নয়। তার মনে হলো হয়তো ভুল দেখেছে। 2 হাতে চোখ ডলল, কিন্তু আশেপাশের দৃশ্যের পরিবর্তন হলো না। এবারও লক্ষ্য করলো রুমটার কিছুটা মিল আছে মৃন্ময় রুমের সাথে। অবাক হয়ে চারিদিকে দেখতে লাগলো। আন্দাজ করলো সময়টা সন্ধেবেলা। দুর্বল পায়ে বিছানা থেকে নেমে পড়লো। চারপাশটা ভালো করে দেখে নিয়ে ঘরের বাইরে পা রাখলো সে। কেউ নেই। বিশাল বাড়ি। দেওয়ালের গা ঘেঁষে ধীরে ধীরে হাঁটতে লাগলো তরু। মাথা এখনো ঝিমঝিম করছে, শরীর দুর্বল, তবুও কৌতূহল আর অজানা ভয়ের টানে পা থামছে না। করিডর লম্বা, মাঝে মধ্যে বড় বড় জানালা, বাইরে সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছে। গাছপালার ছায়া জানালার কাছে অদ্ভুত আকার নিয়েছে। তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল তরু। হাতল ধরে এক এক করে ধাপ নামছে। পুরো বাড়িটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। শুধু নিচতলা থেকে চাপার শব্দ ভেসে আসছে। নিচে নেমে ড্রয়িং রুমে পা রাখতে একজন মাঝ বয়সী লোককে দেখতে পেল। পরনে সাদা পাঞ্জাবি, মুখে শান্ত ভাব। সে হয়তো কিছু গুছাচ্ছিল। তরুকে দেখে লোকটা এগিয়ে এলো। ম্যাম, আপনি উঠে পড়েছেন? তরু একটু অবাক হলো। আপনি কে? লোকটা ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, আমি রাশিদ, এই বাড়িতে কাজ করি। সাহেব আপনাকে বিশ্রাম নিতে বলেছিলেন। তরুর বুক হালকা হয়ে এলো। অন্তত সে একা নয়। এ- এটা এটা কার বাড়ি? ছোটবেলা থেকে আমি এখানেই আছি। তরু চারপাশে তাকালো। দেওয়ালও দেখতে পেল পারিবারিক একটা। মৃন্ময় আর ওর বাবা। মাকে চিনতে পারলেও বাকিদের চিনল না। এখানে আর কেউ থাকে? হ্যাঁ ম্যাম, আমি ছোট সাহেব। বাবা চাচা মাঝে আত্মীয়তা আছে। একটু থেমে যোগ করলো, আপনার জ্বর খুব ছিল, সাহেব চিন্তায় ছিলেন। উনি কোথায়? সাহেবের সাথে এয়ারপোর্টে গিয়েছেন ম্যামকে আনতে। তরুর ব্রো খানে কুঁচকে গেল। ম্যাডাম? কে ম্যাডাম? সে প্রশ্ন করতেই যাচ্ছিল রশিদ মিয়াকে, তখনই সশব্দে কলিং বেল বেজে উঠল। এসে গেছে। রশিদ সেদিকে এগিয়ে দরজা খুলে দিল। চোখ জোড়া বড় হয়ে গেল তরুর। মৃন্ময় দাঁড়িয়ে কোলে ওয়েস্টার্ন ড্রেসে একটা মেয়ে। 1 সেকেন্ডের জন্য মনে হলো সে ঠিক মতো দেখছে না। চোখ পিটপিট করে আবারও তাকালো। না, ভুল না। মৃন্ময় দাঁড়িয়ে আছে আর তার কোলে সত্যি একটা মেয়ে। পাশ্চাত্য পোশাকে অচেনা। তরুর গলা শুকিয়ে গেল, কথা বের হলো না। পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। মাথার ভেতর হাজারটা প্রশ্ন একসাথে ধাক্কা মারছে। এই মেয়েটা কে? কেন কোলে করে এনেছে? তাকে আনার পর আবারও আরেকজনকে। একটা অদ্ভুত জ্বালা বুকের মাঝখানে ছড়িয়ে পড়ল। রাগ না, কষ্ট না, ঈর্ষা না, কোনোটার নামই সে ঠিক করতে পারছে না। শুধু মনে হলো মৃন্ময়ের কোলে অন্য কেউ থাকবে কেন। মৃন্ময় চোখের সামনে তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেও তাকে এড়িয়ে সোফায় বসিয়ে দিল কোলের মেয়েটাকে। রশিদ দ্রুত মাথা নাড়িয়ে চলে গেল। তরু তখনও একই জায়গায় দাঁড়িয়ে। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। মৃন্ময় একবার তাকালো তার দিকে। দৃষ্টি দুজনের মিলতেই তরু চোখ সরিয়ে নিল। মৃন্ময় ধীরে ধীরে মেয়েটার উদ্দেশ্যে বলল, ব্যথা কি বাড়ছে রজনী? সোফায় বসা রজনী চোখ মেলে তাকালো, মুখ ফ্যাকাশে। না ভাইয়া, ঠিক আছি। মৃন্ময় সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। সেই যত্নটা, সেই টোনটা তরুর চোখে সব খুব স্পষ্ট লাগলো। বুকের ভেতর আবারও সে অদ্ভুত জ্বালাটা উঠল। রশিদ পানি এনে দিল। মৃন্ময় নিজ হাতে গ্লাস ধরিয়ে দিল মেয়েটার ঠোঁটে। ধীরে খা। খেয়ে নিল রজনী। তারপর হাসি মুখে তাকালো তরুর দিকে। তোমার বউ? মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল রজনী। মৃন্ময় তাকালো তরুর মুখপানে। কেমন যেন চুপসে গেছে তরু। মুহূর্তে মৃন্ময় বুঝে গেল, কারণ কোনো না কোনো দিক থেকে তার প্রতি যে তরুর দুর্বলতা একটু হলেও আছে, সে সেটা ভালো করেই জানে। হ্যাঁ বউ।
ঘরের এদিক সেদিক পায়চারি করছে তরু। রাত অনেক হয়েছে, মৃন্ময় এখনো রুমে আসেনি। এটাই মাথায় ঘুরছে, এখনো কেন আসলো না। ওই মেয়ের কাছে আবার যায়নি তো। কিন্তু তরু কেন ভাবছে এসব নিয়ে? সে তো মৃন্ময়কে ভালোবাসে না, নাকি ভালোবাসে? মেয়েটার সাথে মৃন্ময়কে দেখে জ্বলছে কেন তার এত? ওরা তো চাচাতো ভাই বোন, স্বাভাবিক নজরে ওদের মেলামেশা দেখা উচিত, কিন্তু তরু পারছে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে তরুর। এমনি সময় মৃন্ময় তার আশেপাশেই থাকে। ছটফট ছটফট করছে, স্থির হয়ে দাঁড়াতেই পারছে না তরু। এখানে কেন নিয়ে এসেছে তাকে মৃন্ময়? ধপ করে বিছানায় বসলো। প্রচন্ড রকমের রাগ উঠেছে ওর। নিজেকে আর সামলাতে না পেরে রজনীর ঘরে যাবে ভাবলো। ওখানে মৃন্ময় আছে ভাবলো। বিছানা থেকে উঠে 2 কদম এগোতেই ধাক্কা খেলো কিছু একটার সাথে। সঙ্গে সঙ্গে মুখ থেকে ছুটে গেল অসাধারণ কিছু শব্দ। ধুর, ঘরের মাঝখানে পিলার কই থেকে আসলো? শালা কপাল ফাটাই দিল একদম, এই বেয়াদবটার মতো। কপাল ডলতে ডলতে তাকালো। মুহূর্তেই শরীর হিম হয়ে গেল। ব্রু কুঁচকে মৃন্ময় তাকিয়ে আছে। এতক্ষণ গজগজ করতে থাকা তরু মুহূর্তেই ভেজা বিড়াল হয়ে গেল। ভয়ে 1 পা পিছিয়ে গেল। বেয়াদবকে কেউ না। বললি শুনলাম। না না, বলিনি। কোথায় যাচ্ছিলি? আপনাকে খুঁজতে। 2 হাতে মুখ চেপে ধরল তরু। এটা কি বলল? মৃন্ময় অদ্ভুত চোখে তাকালো। তরু পিছালো। মৃন্ময় হাত ধরে টেনে নিল তাকে নিজের দিকে। থুতনি উঁচু করে চেপে ধরে তাকালো চোখের দিকে। তরু থমকালো ওর চাহনি দেখে। হাতের শক্ত বাঁধন বলছে মৃন্ময় ঘৃণা করে তাকে, আবার চোখের এই চাহনি বলছে তরুণী যেন মৃন্ময়ের সব। আমাকে খোঁজার কারণ কি? কিছু বলল না তরু, চোখ বন্ধ করে ফেললো। কেন বন্ধ করলো জানে না, তবে চাইছে মৃন্ময় থাকুক এভাবেই। মৃন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুখটায়। হঠাৎই, হ্যাঁ একদম হঠাৎ সে শক্ত করে জড়িয়ে ধরল তরুকে। এতটাই শক্ত করে যেন বুকে পিষে ফেলবে। আশ্চর্য হয়ে গেল তরু। সে স্পষ্টই শুনতে পাচ্ছে মৃন্ময়ের বুকে ধুকপুকানি, চেনা সেই হার্টবিট। সারনা, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, এভাবে কেউ ধরে নাকি? হাঁসফাঁস করতে শুরু করলো তরু। মৃন্ময় ছেড়ে দিল ওকে। আমার ধরায় তোর দম বন্ধ হয়ে যায়? রেগে বলল মৃন্ময়। তরু আজব দৃষ্টিতে তাকালো। আজব মানুষ, ওভাবে ধরলে দম বন্ধ হবে না? তরুর যদি মৃন্ময়ের মতো বডি হতো তাহলে হয়তো জড়িয়ে ধরে দেখিয়ে দিত কেমন লাগে। কিন্তু মৃন্ময় আর বুঝলো কই কেমন লেগেছে তরুর। রেগে আগুন হয়ে গেল সে। তরুকে টেনে বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর নিজে উঠে এলো, শক্ত করে জড়িয়ে ধরলো আগের মতো একইভাবে। মাঝ রাতের দিকে তরু অনুভব করলো মৃন্ময় তাকে ছেড়ে দিয়েছে। চোখ খুলল। পরক্ষণে দেখতে পেল মৃন্ময় তাকে ছেড়ে দিলেও বুকে গিয়ে আশ্রয় নিয়েছে। তরু সরিয়ে দিতে চাইলো, সাথে সাথেই কামড়ে ধরল মৃন্ময়। ঘরের আলো জ্বালানো, সব কিছুই তরুর চোখের সামনে হচ্ছে। তার গায়ে সুতোটুকু নেই, এমনকি মৃন্ময় এর শরীরেও একই অবস্থা। তার ঘুমের সুযোগ নিয়ে মৃন্ময় এসব করেছে। মৃন্ময় পালাক্রমে চালিয়ে যাচ্ছে তরুর বুকে অত্যাচার। তার হাতের মুঠোর চাপে তরু চিৎকার করে উঠেছে। কি করছেন আপনি? ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি আমি। মৃন্ময় উঠে এলো বুক থেকে। তরুর ঠোঁট জোড়া কামড়ে ধরলো। তরু বুঝতে পারলো কি হবে এখন। তরু 2 পায়ের মাঝে মৃন্ময় সেট করলো নিজেকে। লিটল মিনময় নিডস ইউ তরু। অতিরিক্ত নেটস পূরণ করতে না পেরে যখন তরু জ্ঞান হারালো তখন হুঁশ ফিরল মৃন্ময়ের। তরুর মুখের দিকে তাকালো, চোখ খিচে বন্ধ করলো মৃন্ময়। তারপর খুলেই তরুর গালে হাত রাখলো। আর একটু ওঠো, চোখ খুলো তরু, এমনি ফিল আসে না। রাজীব, জ্ঞান হারানো মানুষ ওর বলাতেই উঠে পড়বে। কিছুক্ষণের মধ্যেই মৃন্ময় জোরে একটা নিঃশ্বাস ছেড়ে শরীর ছেড়ে দিল তরুর ওপর।
ঘেমে যাওয়া শরীরটা ওভাবেই শক্ত করে জড়িয়ে ধরলো তরুকে। নরম বুকে মুখ গুছল মৃন্ময়। সেন্সলেস হওয়ার সময় পেলে না আর? তোমার নিঃশ্বাসের শব্দ, তোমার ছটপটানি, তোমার চিৎকার না শুনলে হয় বলো? নেক্সট টাইম ভুল সময় সেন্সলেস হওয়ার জন্য পানিশ করবো তোমাকে। হুম, আমি না, লিটল মিনময় পানিশ করবে। তোর বউ তুই পানিশ কর, আমাকে কেন মাঝখানে টানছিস? শান্তি কে পায়? আর কোনো কথা হলো না। গভীর ঘুমে তলিয়ে গেল মৃন্ময়। তরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সামান্য দূরত্বটুকু রাখলো না সে মাঝে। বেলা গড়িয়ে যখন দুপুর, তখন চোখ খুলল তরু। দরজায় কেউ ডাকছে। কোনো রকম মৃন্ময় নিচ থেকে বেরোলো সে। শরীরে আর একটু শক্তিও নেই যে বিছানা থেকে নেমে দাঁড়াবে। কোমরের নিচ পর্যন্ত যেন একদম অবশ হয়ে গেছে। রেগে তাকালো মৃন্ময়ের দিকে। তাকে অশান্তিতে ফেলে নিজে এখন শান্তিতে ঘুমাচ্ছে। তরুর ইচ্ছে হলো এখনই কিছু একটা করে দেবে মৃন্ময়ের সাথে। সেই উদ্দেশ্যে নড়তে গিয়েই মাগো, ব্যথায় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে মুখ চেপে ধরল। মৃন্ময়ের কান অবধি কিছুতেই পৌঁছতে দেয়া যাবে না, না হলে চোখ খুলে তরুকে ড্রেসলেস দেখে না জানি আবার। তরু শরীরের সবটুকু শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক কদম এগোতেই ব্যথায় শরীর ঝাঁকি দিল। বিছানার কোণা থেকে জামাটা তুলে নিল। কে যে ডাকছে দরজায়। জামাটা গায়ে দিতেই যাবে ঠিক সেই মুহূর্তে তরুর রজনীর কণ্ঠস্বর শুনতে পেল। হাত থেমে গেল ওর। দরজার দিকে বিরক্ত চোখে তাকালো। এই মেয়ের সামান্য ডাক তাকে বিরক্ত করে দিচ্ছে। কি যেন ভেবেই হাত থেকে জামাটা নামিয়ে রাখলো তরু। বিছানার দিকে তাকালো একবার। মৃন্ময় উবুর হয়ে শুয়ে আছে গভীর ঘুমে। বুকের ওঠানামা দেখে বোঝা যাচ্ছে ক্লান্তি এখনো কাটেনি। ধীরে ধীরে এগিয়ে গেল সে। পা ফেলেছে খুব সাবধানে, যেন শব্দ না হয়। ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা সাদা শার্টটা তুলে নিল। শার্টে এখনো মৃন্ময়ের গায়ের গন্ধ লেগে আছে। এক মুহূর্ত থামলো, তারপর খুব ধীরে সুস্থে গায়ে জড়িয়ে নিল শার্টটা। উপরে দুটো বোতাম খুলেই রাখলো। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ড্রেসিং মিররে নিজেকে দেখলো মন দিয়ে। হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে শার্টটা। সরু পা দুটো খোলা, এলোমেলো চুল কাত ছুঁয়ে আছে। খোলা বোতামের ফাঁক দিয়ে ঘাড়, গলা আর বুকের একটা অংশ চোখে পড়েছে। সেখানে চোখ আটকে গেল। কামড়ের দাগগুলো লুকানোর কোনো চেষ্টা করেনি সে, উল্টো আরো স্পষ্ট লাগছে। ঠোঁটের দিকে তাকিয়ে নিজে একটু অবাক হলো। হালকা ফোলা লালচে, দেখলেই বোঝা যায় কতটা অযত্নে আদর করা হয়েছে। তরু নিজের ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি টেনে আনলো। পেছনে তাকালো আবার বিছানার দিকে। মৃন্ময় এখনো নড়েনি। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এলো। ঠোঁটের কোণে সেই হাসিটা রেখেই দরজা সামান্য খুলল। কফি হাতে দাঁড়িয়ে থাকা রজনী দরজা খোলার সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে রুমে ঢুকে গেল। বিছানায় মৃন্ময়কে দেখে সেদিকে গেল। হঠাৎ ওর চোখ গেল মৃন্ময়ের পিঠে, যেখানে তরুর নখের আঁচড়। কতগুলো নতুন। রজনী থেমে গেল। কিছু একটা চোখে পড়েছে, ঠিক কি বুঝে উঠতে না পেরে রজনী ধীরে ফিরে তাকালো। তখনই খেয়াল হলো দরজার পাশে দাঁড়িয়ে থাকা তরু। সাদা শার্টটা ওর নিজের নয়, সেটা বুঝতে এক মুহূর্ত লাগলো না। হাঁটুর নিচে নামা শার্ট, খোলা বোতাম, এলোমেলো চুল। রজনীর চোখ একটু বেশি সময় আটকে থাকলো ঘাড়ের কাছে, তারপর ঠোঁটে। ও বুঝতে পারলো কিন্তু কিছু বলল না। কেবল ব্রু দুটো সামান্য কুঁচকে গেল। আবারও নিজেকে সামলে নিল। কফির মগটা টেবিলে নামিয়ে রাখলো ধীরে। আমি তো ভাবছিলাম। কথা শেষ করলো না তরু। তখনও আগের মতোই দাঁড়িয়ে, ঠোঁটের কোণে সেই চাপা হাসি। রজনীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ও এখনো ঘুমাচ্ছে। এগিয়ে এলো তরু। বিছানার কোনায় বসলো। তার পক্ষে ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তরুর হাঁটার ভঙ্গি দেখে রজনী চোখ নামিয়ে নিল।
বিবাহিত দম্পতির রুমে এইভাবে হুট করে কেউ ঢোকে? রজনী তীক্ষ্ণ চোখে তাকালো। ওর মুখের ভাব মূর্তি পাল্টে গেছে। নিজেকে সামলে বলল, কাছের মানুষের রুমে কিভাবে ঢুকতে হয়? কাছের মানুষ? তরু চাইল শোনা শব্দটাকে এড়িয়ে যেতে, কিন্তু পারল না। কোথা থেকে যেন বারবার এসে কানে বাজতে লাগলো। কাছের মানুষ? হ্যাঁ। ও আচ্ছা, সরি, ভুলে গিয়েছিলাম যে ও তোমার ভাই লাগে। ভাই তো কাছেরই হয়। হেসে বলল তরু। রজনীর ব্রুজোড়া কুঁচকে গেলেও নিজেকে স্বাভাবিক রাখলো। আচ্ছা শোনো, গোসলে যাব এখন আমি। রাতে যা করেছে তোমার ভাই, এই শরীরে থাকা যাবে না আর এখন। কথাটা বলেই তরু একটু থামলো, তারপর ধীরে রজনীর দিকে তাকালো। সেই তাকানোই স্পষ্ট কিছু বলা হলো না, তবুও সব বোঝানো হয়ে গেল। চোখের ইশারায় দরজার দিকটা যেন দেখিয়ে দিল সে। রজনী প্রথমে বুঝতে চাইলো না, তারপর বুঝলো। ঠোঁট শক্ত করে চেপে ধরলো। এক মুহূর্ত দেরি করে বলল, ঠিক আছে। আর কিছু যোগ করলো না। মৃন্ময়ের দিকে একবার তাকালো, তারপর হনহনিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা খুব মৃদু ছিল, কিন্তু ঘরের ভেতর সেটা বেশ জোরেই শোনা গেল। তরু চোখ বুজে গভীর শ্বাস নিল, তারপর ধীরে উঠে বাথরুমের দিকে গেল। তরুর মনে হচ্ছে সে অস্বাভাবিক আচরণ করলো। রজনী তো মৃন্ময়ের নিজের কাজিন, কিন্তু মেয়ে হয়ে সে ভালোভাবেই বুঝতে পেরেছে রজনীর চোখের ভাষা। নিজ ঘরে এসে একের পর এক সবকিছু ছুঁড়ে ফেলেছে রজনী। তরুর ঠোঁটের সেই হাসি তার কাছে বিষের মতো লাগছে, কারণ সে নিজেও মৃন্ময়কে ভালোবাসে। এই ভালোবাসাটা সে কোনো দিনও মুখে বলেনি, এমনকি নিজেকেও ঠিকভাবে স্বীকার করেনি। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, সব কাজে পাশে থাকা, অভ্যেসের মতো করে জড়িয়ে থাকা মানুষটা কবে যে তার কাছে আলাদা হয়ে গেছে সেটা সে বুঝতেই পারেনি। শুধু জানে মৃন্ময়ের জীবনে তার একটা জায়গা ছিল, অন্তত সে তাই ভেবেছিল। কিন্তু আজ বুঝে গেছে সেই জায়গাটা তার নয়। এই ভাবনাটাতেই তাকে আরো রাগিয়ে দিচ্ছে। নিজের ঘরে এসে তাই আর নিজেকে ধরে রাখতে পারেনি। একের পর এক জিনিস ছুঁড়ে ফেলেছে, তাতেও রাগ কমেনি। বুকের ভেতরে জমে থাকা ঈর্ষা, অপমান আর অসম্পূর্ণ ভালোবাসা একসঙ্গে মাথা তুলেছে। চুল মুছতে গিয়ে তরুর নজর গেল দেয়ালের দিকে। সেখানে ঝুলছে একটা ছবি, মৃন্ময় আর ওর বাবা মা তিনজনই মুখে হাসি। ছবিটা দেখে তরু একটু থেমে গেল। মৃন্ময়ের বাবার সঙ্গে কখনো সরাসরি দেখা না হলেও ওর মায়ের সঙ্গে তরুর বেশ সখ্যতা ছিল। ছেলের বউ হিসেবে নয়, নিজের মেয়ের মতোই আদর করতেন তাকে। গম্ভীর ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিল তাকে। তরু ছিল ওনার চোখের মণি। হঠাৎ মনে হলো এতদিন হয়ে গেল এখানে আসার, অথচ ওনাদের সঙ্গে তো দেখা হলো না। কোনো ফোন, কোনো খোঁজও নেই। তারা কোথায় আছেন, কেনই বা আসছেন না? প্রশ্নটা ধীরে ধীরে মাথার ভেতর ঘুরতে লাগলো। তরু ছবিটার দিকে আরেকবার তাকিয়ে রইল। বুকের ভেতর হালকা একটা অস্বস্তি জমে উঠল, যেটার ঠিক কারণ সে নিজেও বুঝে উঠতে পারল না। তরু ধীরে ধীরে মৃন্ময়ের মুখের সামনে এসে দাঁড়ালো। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। একটা ফোঁটা গড়িয়ে মৃন্ময়ের কপালে পড়লো, আরেকটা গালে। মৃন্ময় একটু নড়লো, ব্রু কুঁচকে গেল, তারপর ধীরে চোখ খুললো। প্রথমে কিছু বুঝতে পারলো না, চোখের সামনেই ঝাপসা একটা অবয়ব। পরক্ষণেই তরুকে চিনতে পারলো। চুল থেকে পানি পড়ছে কেন? তরু কিছু বলল না, শুধু ওর দিকে তাকিয়ে রইল। মুখটা খুব কাছে। মৃন্ময় পুরোপুরি জেগে উঠল তখন। হাত বাড়িয়ে তরুর কবজি ধরল হালকা করে। আমাকে ছেড়ে গোসল করছিস? তরুকে ধীরে টেনে নিল নিজের দিকে। অভ্যেসের মতোই তরুর ভেজা চুল ওর গলায় এসে লাগলো। ঠান্ডা পানির স্পর্শে মৃন্ময় হালকা শিউরে উঠল, তবুও হাত আলগা করলো না। তরু মৃন্ময়ের বুকের সঙ্গে লেগে গেল সে।
মৃন্ময় এক হাত দিয়ে ওর পিঠে চাপ দিল, আরেক হাত দিয়ে চুলে ভেজা চুলগুলো আঙ্গুলের ফাঁকে নিয়ে বলল। আরেকবার গোসলের জন্য প্রস্তুত হও। তরুর প্রথমে বুঝতে পারল না আরেকবার কেন, পরক্ষণে বুঝে গেল, চোখ মুখ কুঁচকে গেল। আবার মৃন্ময় বাঁকা হেসে বলল, বাইরে হাড় কাঁপানো শীতের প্রকোপ। তরুর নাক মুখ ঠান্ডায় লাল হয়ে আছে, শরীরে প্রতিটি হাড় হিম হয়ে আসছে। পরিস্থিতির বিড়ম্বনায় এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও তাকে আজ দুবার গোসল করতে হয়েছে। ভেজা চুলের গোড়া থেকে অদ্ভুত এক শিরশিরানি নেমে যাচ্ছে মেরুদণ্ড বেয়ে। শরীরটা বড্ড দুর্বল লাগছে আজ, প্রতিটি পা ফেলতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। মৃন্ময় কয়েক পা এগিয়ে যাচ্ছিল, তরু পিছনে পড়ে রইল। সিঁড়ির ঠিক মুখটায় এসে সে থমকে দাঁড়ালো। নিচে ডাইনিং টেবিলটা স্পষ্ট দেখা যাচ্ছে, সেখানে রজনী বসে আছে, পরিপাটি করে সাজানো খাবার দাবার, আর রজনীর মুখে এক চিলতে হাসি। সেই হাসির ঝিলিক তরুর চোখের মনে বিদ্ধ করলো। পা বাড়াতে গিয়ে তাল সামলাতে পারল না সে। তাল সামলাতে না পেরে সে ধপ করে সিঁড়ির ওপর বসে পড়ল। মৃন্ময় কয়েক ধাপ নিচে নেমে গিয়েছিল, কিন্তু তরুর চিৎকার শোনা মাত্র সে যেন বিদ্যুতেগে ঘুরে দাঁড়ালো। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ছুটে এলো তরুর কাছে। তরুর বিবর্ণ মুখের দিকে তাকিয়ে মৃন্ময়ের চোখে মুখে ফুটে উঠল রাজ্যের অস্থিরতা। সে চট করে হাঁটু গেড়ে বসে পড়ল তরুর পায়ের কাছে। কি হয়েছে? পড়লে কিভাবে? ব্যথা পেয়েছো খুব? মৃন্ময়ের কণ্ঠে এমন ব্যাকুলতা আগে কখনো শোনেনি তরু। তার দুই হাত দিয়ে সে তরুর হাত দুটো আগলে ধরার চেষ্টা করেছে। মৃন্ময়ের এই অস্থিরতা, এই উন্মাদের মতো ছুটে আসা তরুকে বিস্মিত করেছে। তরু কোনো উত্তর দিতে পারল না। সে স্রেফ অবাক হয়ে তাকিয়ে রইল মৃন্ময়ের তীক্ষ্ণ আর মায়াবী চোখগুলোর দিকে। এই লোকটাই না কয়েকদিন আগে হাড় হিম করা গলায় বলেছিল সে তাকে ঘৃণা করে, অথচ এই মুহূর্তে মৃন্ময়ের চোখে কোনো ঘৃণা নেই, বরং আছে হারানোর এক অজানা ভয়। তরুর হৃদস্পন্দন কি ঠান্ডায় বেড়ে গেল, নাকি মৃন্ময়ের স্পর্শে তা সে বুঝতে পারছে না। টেবিলের ওপাশ থেকে রজনীর হাসি মুখটা মুহূর্তেই স্নান হয়ে গেল। সে দেখল মৃন্ময় তরুর হাঁটুতে আলতো হাত বুলিয়ে দিচ্ছে, যেন সে এক অতি মূল্যবান কাচের পুতুল। বলছো না কেন? কোথায় ব্যথা পেয়েছ? কোথাও না। মৃন্ময়ের কপালে চিন্তার ভাঁজ। সে তরুর উত্তরের তোয়াক্কা না করে ওর পায়ের গোড়ালি পরীক্ষা করতে শুরু করলো। কোথাও না মানে কি? অকারণেই বুঝি কেউ এভাবে চিৎকার করে বসে পড়ে? তরু থমকে আছে। সে বলতে পারল না যে ব্যথার চেয়ে রজনীকে ওভাবে হাসি মুখে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখে সে বেশি চমকে গেছে। মৃন্ময়ের হাতে স্পর্শে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে ওর শরীরে। ঠান্ডা পানি 2 দফার গোসলে শরীরটা এমনিতেই অবশ্যই আসছিল। এখন মৃন্ময়ের উষ্ণ হাত দুটো যেন ওর রক্তে চাঞ্চল্য ফিরিয়ে আনছে। উঠে দাঁড়াতে পারবে? মৃন্ময় তরুর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তরু অস্পষ্ট স্বরে বলল, পারবো বোধহয়। মৃন্ময় আলতো করে ওর হাত ধরলো। তরু যখন টালমাটাল পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন রজনী টেবিল থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে এলো। রজনীর সেই ঝকঝকে হাসিটা এখন একটু স্নান। কি হলো মৃন্ময়, তোর ঠিক আছে? রজনীর কণ্ঠে অতি মাত্রায় কৃত্রিম মমতা। মৃন্ময় কোনো উত্তর দিল না। সে তরুর এক হাত নিজের কাঁধের ওপর তুলে নিয়ে ওকে কোলে তুলে আগলে ধরে নিজের দিকে নামতে শুরু করলো। তরু অনুভব করলো মৃন্ময় ওকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করে ধরেছে। নিচে নামার পর মৃন্ময় সরাসরি তরুকে ডাইনিং টেবিলের দিকে না দিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর রজনীর দিকে তাকিয়ে শীতল গলায় বলল, খাবার একটু গরম করে দাও রজনী, ওর শরীর খুব খারাপ, এই অবস্থায় ঠান্ডা খাবার খেতে পারবে না। রজনীর মুখের হাসিটা এবার পুরোপুরি মিলিয়ে গেল। সে অবাক চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল।
যে মৃন্ময় তরুকে দু চোখে দেখতে পারতো না, সে আজ তার জন্য হুকুম দিচ্ছে। রজনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মৃন্ময়ের এই রূপ তার কাছে সম্পূর্ণ অচেনা। সে যন্ত্রচালিতের মতো রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু তার মনের ভেতর ঈর্ষার এক বিষাক্ত জ্বালা মোচড় দিয়ে উঠল। এদিকে সোফায় বসে থাকা তরুর অবস্থা শোচনীয়। ঠান্ডায় তার দাঁতে দাঁত লাগছে। মৃন্ময় বুঝতে পারল শুধু সোফায় বসিয়ে রাখলে ওর কাঁপুনি কমবে না। সে দ্রুত নিজের পায়ের কোটটা খুলে তরুর গায়ে জড়িয়ে দিল। মৃন্ময়ের শরীরের উষ্ণতা মিশে আছে। তরু কুকড়ে বসে রইল। ওর ভেজা চুলের গোড়া থেকে টপ টপ করে পানি পড়ছে। মৃন্ময় বড় একটা তোয়ালে নিয়ে এসে অত্যন্ত মৃদু হাতে তরুর চুল মুছে দিতে লাগলো। খাবার রেডি, ওকে টেবিলে নিয়ে আসো মৃন্ময়। মৃন্ময় তরুর দিকে তাকালো। তরুর ওঠার চেষ্টা করতে আবার মাথাটা ঝিমঝিম করে উঠল তার। সে চোখ বন্ধ করেই সোফায় মাথা টেকিয়ে দিল। মৃন্ময় আর দেরি করলো না, রজনীর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ও টেবিলে যেতে পারবে না। রজনী, এক বাটি স্যুপ আর রুটি এই ট্রেতে করে এখানে নিয়ে এসো। আমি ওকে এখানেই খাই দেব। রজনীর হাত থেকে চামচটা প্রায় পড়ে যাচ্ছিল। সে অবিশ্বাসের সুরে বলল, তুমি নিজ হাতে ওকে খাইয়ে দেবে? মৃন্ময় এবার তরুর ভেজা চুলের ওপর হাত রেখে রজনীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাগে তার ফর্সা মুখ লাল হয়ে উঠল। সে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। খাবো না। মৃন্ময়ের ইশারায় বাড়ির সব স্টাফরা ড্রয়িং রুম ছাড়লো। আপাতত মৃন্ময় আর তরু ছাড়া পুরো ড্রয়িং রুমে কেউ নেই। সময় দেখলো মৃন্ময়, আর কিছুক্ষণের মধ্যেই তাকে বেরোতে হবে। ইম্পর্টেন্ট কাজ আছে। এর মধ্যে এই মেয়ে আবার পেকে বসেছে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওর। মৃন্ময় তরুকে টেনে নিল নিজ বাউডরিতে, কোলে বসালো। জামা গলিয়ে তরুণ মেধহীন পেটে হাত চলে গেল ওর। হালকা করে চেপে ধরলো। শিউরে উঠল তরু। শরীরে কেমন শিরশিরে অনুভূতি হলো। এই প্রথমবার এমন হলো মৃন্ময়ের ছোঁয়ায়। মৃন্ময় খাইয়ে দিল ওকে। না করার সুযোগ পেল না আর তরু। খাওয়া শেষ হতেই মৃন্ময় ঠান্ডা একটা নিঃশ্বাস তরুর ঘাড়ে ফেললো। হ্যাঁ, দ্রুত রেডি হয়ে এসো, বাইরে বেরোবো। মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে তরু। সামান্য ঠান্ডা লেগেছিল, এজন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। ওষুধ সে দুই চোখে দেখতে পারে না। মৃন্ময় নিজেই তাকে কষ্ট দেয়, আবার নিজেই দরদ দেখাচ্ছে। কিছুই মাথায় ঢুকছে না ওর। বাড়ি ফিরেছে এখন তারা। মুখ ওরকম করে রেখেছো কেন? জবাব দিল না তরু। মৃন্ময়ের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর। মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে রইল। মৃন্ময় সামনে থেকে চোখ ফিরিয়ে আবারও ওর দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে আবারও একই প্রশ্ন করলো, কিন্তু এবারেও জবাব এলো না। হঠাৎ থেমে গেল গাড়িটা। তরু তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গেল। মাথা বাড়ি খেলো মৃন্ময়ের হাতে। আকস্মিক এরকম কাণ্ডে তরু তাকালো মৃন্ময়ের দিকে। রেগে চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তরু বুঝতে পারলো ওর প্রশ্নের উত্তর না দিয়ে কত বড় ভুল করেছে। আশেপাশে তাকালো, শুনশান একটা রাস্তা। তারা এবং তাদের গাড়িটা ছাড়া আর কোথাও কেউ নেই। ভয়ে সিটিয়ে গেল একদম তরু। মৃন্ময় এক টানে তাকে এনে আছড়ে ফেললো নিজের বুকে। কোমর শক্ত করে জড়িয়ে কোলে নিল। এক হাতে চুল আর এক হাতে গলা ধরলো। জবাব দিচ্ছ না কেন? মুখে কি টেপ লাগানো, নাকি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? আনসার মি। ভয় ইতিমধ্যেই গলা শুকিয়ে গেছে তরুর। তার মধ্যে আবার গলা চেপে ধরেছে। কিভাবে উত্তর দিবে? মৃন্ময়ের হাতটা সরানোর চেষ্টা করলো। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তোর, তাই না? বলেই গলা ছেড়ে দিল তরুর। চুল শক্ত করে চেপে ধরে ঠোঁট দুটোই হামলে পড়ল। তরু কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণ মৃন্ময়ের দখলে চলে গেল। কয়েক মিনিটের কিসের মধ্যেই মৃন্ময় হাত দিয়েছে প্যান্টের বেল্টে। তরু কোলে থাকায় বুঝতে পারল তার পেট ছুঁয়েই হাতটা চলে গেছিল। চোখ বন্ধ, তরুর মাথায় নানান ভাবনা চলে এলো। এই রাস্তায় মৃন্ময় এক টানে বেল্ট খুলে ফেলল। তরুর গায়ে থাকা হাঁটু সমান কামিজটা ততক্ষণে বুকের উপর চলে এসেছে। ঠোঁট ছাড়ল মৃন্ময়। তরুর রক্তে মেশানো ঠোঁটের
দিকে চাইল। হালকা হাসি ফুটে উঠল তার, সাথে কথা না বলা। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে তরু। মৃন্ময় সময় নিল না, তরুর হাত জোড়া উঁচু করে ধরে এক টানে জামাটা খুলে ফেলল। কালো জামার নিচের পিঙ্ক কাপড়ের ছোট টুকরোটা বেশ নজর কাড়ল ওর। কাঁধের দিকে চিকন ফিতাটা গলিয়ে আঙ্গুল ঢুকিয়ে দিল, আর তারপরেই রাবারের বেল্টটা টেনে ছেড়ে দিল। তরুর সাদা ধবধবে চামড়ায় এত জোরে লাগলো যে তরু চিৎকার করে উঠল। কি করছেন? পাগল হয়ে গেছেন? ওটা খেলার জিনিস। এবার তরুর মতোই নীরব থাকলো মৃন্ময়। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে আবারও কাঁধের দিকে হাত বাড়ালো। এবার আর টেনে কাঁধেই ছেড়ে দিল না, কাঁধ থেকে নামিয়ে এলো। বুকের এক পাশ উন্মুক্ত হয়ে গেল, কালো কুচকুচে তিলটা দৃশ্যমান হলো। মৃন্ময় তৎক্ষণাৎ কামড় বসালো জায়গাটায়। সামনে সবকটা দাঁতের দাগ বসিয়ে দিল, মুখ সরিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করলো। তরু, আমার হাত কি দুর্বল? এগুলো সেই প্রথম দিনের আকারই আছে, পরিবর্তন হচ্ছে না কেন? ওয়াই? তরুর মুখ পানে তাকিয়ে বলল। কান গরম হয়ে গেল তরুর। ঠিক কতটা খাচ্চর হলে এভাবে বলে? মৃন্ময় আবারও শুধালো। দেখতে কিছুটা কিটি বুবসের মতো, বাট আই লাইক ইট। বিড়ালের মতো তরু চোখ খুলল না লজ্জায়। সাহস দেখিয়ে মৃন্ময়ের মুখে হাত রাখলো একটা। কাজ হলো তাতে। মৃন্ময় চুপ করে গেল। তার পরিবর্তে তরুর অন্য কাঁধের ফিতেটাও পড়ে গেল। সম্পূর্ণ বুকে চলতে থাকলো মৃন্ময়ের হাতের অত্যাচার। সাদা চামড়া লাল হয়ে গেল, তাতেও থামার নাম নেই। এক সময় মৃন্ময় আর ধৈর্য রাখতে পারল না। দুটো মানব শরীর দিনের আলোয় রাস্তায় নিজ গাড়িতে ড্রেসলেস হয়ে গেল। তরু কল্পনাতেও ভাবেনি এরকম কিছু হবে। গাড়ির ভেতর থেকে বাইরে সবকিছু দেখা গেলেও বাইরে থেকে ভেতরে দেখার উপায় নেই। ঠিক এটারই ফায়দা উঠল মৃন্ময়। ছাড়ুন প্লিজ, পরিবেশ দেখুন, বাইরে আমরা। ঘরে থাকলে বুঝি নিজের ইচ্ছে কাছে আসতে? চুপ করে গেল তরু। তরুর কোমর দুই হাতে জড়িয়ে ধরল মৃন্ময়। লাস্ট একটা কথা তরুর কানের কাছে মুখ নিয়ে বলল। জাম্প বেবি গার্ল। আর না প্লিজ, থামুন। আর না। কণ্ঠ কাঁদছে অনুনয়ের চেয়েও ক্লান্তি বেশি। শরীরটা আর সায় দিচ্ছে না, সেটা শুরুর দিকেই টের পাচ্ছে। আরেকটু, শুধু আরেকটু, প্রায় হয়ে এসেছে। মৃন্ময়ের গলায় সেই এক রোখা জেদ, এমন এক জেদ যেটা কথা শোনে না, সময় বোঝে না। ওর দুই হাত তরুর কোমরের পেছনে শক্ত হয়ে চেপে আছে। নড়ার সুযোগ নেই, পালাবার কোনো রাস্তা নেই। ছিটে গা ছেড়ে চোখ বন্ধ করে আছে মৃন্ময়। কপাল কুঁচকে আছে, নিঃশ্বাস ভারী, অনিয়মিত। তরু নিজেকে ধরে রাখার শেষ চেষ্টা করেছে। পিঠ সোজা রাখার শক্তিটুকু যেন ফুরিয়ে আসছে। মৃন্ময় হঠাৎ তাকে নিজের দিকে টেনে নেয়। দূরত্ব বলে কিছু থাকে না, ওর প্রতিটা নিঃশ্বাস আশ্রে পড়ছে তরুর বুকে, ভারী অস্থির আগুনের মতো। তরুর শরীর জ্বলছে, ভেতরটা যেন ক্রমাগত টান টান হয়ে উঠেছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, গলার কাছে আটকে যাচ্ছে নিজের শরীরে, আর শক্তি খুঁজে পাচ্ছে না সে। বুকের ভেতর কেমন একটা অস্থিরতার রেশ, ঠিক ভয় না আবার শান্তিও না, এমন একটা অনুভূতি যেটার নাম সে জানে না। তবে ওর মস্তিষ্ক বলছে এই সময়টাতে এই মানুষটার প্রতি ঘৃণার অনুভূতি কাজ করা উচিত নয় এখন। আরেকটু। এই সময়টাতে এই মানুষটার প্রতি ঘৃণার অনুভূতি কাজ করা উচিত এখন। শব্দটা আবার শোনা যায়, খুব সাধারণ শব্দ, কিন্তু সেটাই সময়কে টেনে লম্বা করে দিচ্ছে। মুহূর্ত গড়িয়ে যায়, মিনিট না ঘন্টা তরু বুঝতে পারে না। মনে হয় এই মুহূর্ত আটকে গেছে, মনে হয় এই জন্মে তাকে আর ছাড়বে না মৃন্ময়। তরুর মাথার ভেতর চিন্তা আসে, আবার মিলিয়েও যায়। হাত দুটো কোথায় রাখবে বুঝতে পারে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ করেই তরুর শরীর ছটফট করে ওঠে। একটা অজানা স্রোত যেন ভেতর থেকে ধাক্কা দেয়।
শেষটুকু শক্তি জড়ো করে সে হাত ছাড়িয়ে নেয়। সিটের দুই দিকে রাখে হাত, ব্যালেন্স করার চেষ্টা করে নিজেকে। মৃন্ময় তখনও অস্থির, আঁকড়ে ধরে আছে তাকে, ছেড়ে দিতে পারছে না কিংবা চাইছে না। এক মুহূর্তের জন্য তার শরীর শক্ত হয়ে যায়, তারপর ধীরে ধীরে সেই টান আলগা হয়। তরু আর প্রতিরোধ করে না, ক্লান্ত শরীরটা ধীরে ধীরে ঢলে পড়ে মৃন্ময়ের ওপর। নিস্তেজ, চোখ বন্ধ, নিঃশ্বাস এলোমেলো, বুক ওঠানামা করছে দ্রুত। দুই হাতে তরুর পিঠ আঁকড়ে ধরে মৃন্ময়, শক্ত করে বুকে মুখ চেপে রাখে। হঠাৎ তীব্র একটা ঝাঁকি মারে ওর শরীর, গভীর করে নিঃশ্বাস ছাড়ে। এক মুহূর্তের নীরবতা, চারপাশে কোনো শব্দ নেই, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের আওয়াজ। ওভাবেই ছিটে হেলান দেয় মৃন্ময়, তরুকে বুকে নেয়। বুকের ভেতরের উত্তাপ ধীরে ধীরে শান্ত হচ্ছে। তরুর মাথা ওর বুকে ঠেকানো, চুল ঘামে ভিজে গেছে। মৃন্ময় চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে থাকে, যেন নিজের শরীরটাকে আবার চিনে নিচ্ছে। বিকেল নামছে প্রায়, আকাশের রংটা ধীরে ধীরে বদলাচ্ছে। বাইরের রাস্তায় শব্দ বাড়ছে, মানুষ ফিরছে। স্বাভাবিক একটা বিকেল, অথচ এই গাড়ির ভেতরের সময়টা যেন একটু আগেই থেমেছিল। মৃন্ময়ের বুকের উপর লেপ্টে থাকা তরুর পিঠে হাত ধীরে ধীরে বুলিয়ে দিচ্ছে মৃন্ময়। চোখ বন্ধ ওর, আশেপাশে কি হচ্ছে দেখার প্রয়োজন মনে করছে না। তরু ক্লান্ত শরীরে একটুও শক্তি নেই, বেশ বুঝতে পারছে। না হলে বুকের উপর এত শান্ত হয়ে থাকতো না। চোখ খোলে মৃন্ময়, তরুর মুখ পানে চাই, কেন যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বাইরে হঠাৎ কোলাহল শোনা যায়। তরু চমকে চোখ খুলে জানালার দিকে তাকায়। বুকের ভেতরটা হঠাৎ করে সংকুচিত হয়ে আসে। দূরে দু তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক লোক আর দুজন কৌতূহলী ছেলে। তিনজনই গাড়িটার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। তরু তখনই বুঝে যায় গাড়িটার অবস্থা সত্যি। অ্যাওয়ার্ড জানালার কাছে প্রতিফলনে নিজের মুখ দেখেছে, গাল লাল, চুল এলোমেলো, জামা ঠিকঠাক নেই। তাদের গাড়ির দিকেই তাকিয়ে বিশেষ সমালোচনা শুরু হয়েছে মানুষগুলোর মধ্যে। আজকালকার পোলাপান রাস্তায় সব শুরু করে দেয়। কাকা, প্রেম তো আর সময় জায়গা দেখে হয় না। একটা ছেলে হেসে বলে। অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ওরা গাড়ির দিকে। ভেতরে কিছু দেখার না গেলেও কি হয়েছে সব কিছুই স্পষ্ট। তরু এক ঝটকায় নিজেকে সামলে নেয়, যতটা সম্ভব ঠিকঠাক করে বসার চেষ্টা করে। জামা টানে, চুল গুছায়। বুকের ধুকপুকানি আবারও শুরু হয়েছে। বাইরে লোক আছে। খুব আস্তে বলে। মৃন্ময় বাইরে তাকায়, পুরো সিনটা বুঝে নিতে এক সেকেন্ডও লাগে না। তার ঠোঁটের করে একটা বিরক্ত হাসি উঠে আসে। গ্রেট, অডিয়েন্সও জুটে গেছে দেখি। মৃন্ময়ের কোথায় চোখ কুচকে তাকাই তরু। শার্ট নেই গায়ে, উন্মুক্ত বডি। হাজারবার দেখেছে সে শার্ট ছাড়া মৃন্ময়কে, তবে আজকে নতুন কিছু চোখে পড়েছে। তরু লক্ষ্য করে কিছুটা আচরণের দাগ লাল হয়ে আছে মৃন্ময়ের শরীরের বুক আর কাঁধের কাছে। নিঃশ্বাসের সঙ্গে পেশিগুলো কিছুটা টানছে, আর দাগগুলো সেই টান আরো স্পষ্ট করে তুলছে। এগুলো এই মাত্র তরুর করা। তরু যেন সামান্য কাঁপে, তবে চোখ সরাতে পারে না। এই দাগগুলো, শরীরের লাইন আর পেশি, সবকিছু মিলিয়ে মৃন্ময়ের বডি এক মুহূর্তের আবহ হয়ে ধীরে ধীরে তরুর মনকে ঘিরে ফেলেছে। মৃন্ময় হালকা কাশে, তারপর স্টিয়ারিং সোজা করে গাড়ি স্টার্ট দেয়। তরুর বুকটা একটু হালকা হয়। গাড়ি চলতে শুরু করতেই বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটা বন্ধুকে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলে, দেখছিস সিনেমা শেষ। গাড়ির ভেতরে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, কেউ কিছু বলে না। তরু নিজেকে ঢেকে ফেলেছে, জানালার বাইরে তাকিয়ে আছে। তরু, আর যদি কেউ আমাদের ভিডিও বানাতো? একটু থামে, তারপর বলে, শুনশান রাস্তার মাঝে একটা ব্ল্যাক কার একা একা নড়াচড়া করছে, ব্যাপারটা কেমন হতো বলো তো? কথা বলার শক্তি নেই তরুর মধ্যে, তবুও বলে। জঘন্য। গা ছেড়ে দেয় তরু, চোখ বন্ধ করে রাখে। যাই হয়ে যাক না কেন, পৌঁছানোর আগে আর চোখ খুলবে না।
বগাড়ি চালানোর মন দিল মৃন্ময়। একটা হাত স্টিয়ারিংয়ে, আরেকটা ছোট মিয়ার উপর হালকা করে বলিয়ে যেন আদর করছে। বাঘের বাচ্চা তুই মিয়া ভাই। প্রশংসায় সাড়া দিল ছোট মিয়া। ভাব নিয়ে বলল, জানা আছে। শান্তি লাগছে এখন? 2 বার হয়ে গেছে। তোর বউকে সামলাকে দেখ কিভাবে আছে। এরকমের দেখলে কি শান্তি লাগে? মৃন্ময় তাকালো তরুর দিকে। জামা সরে গেছে কিছুটা, মুখ ঘুরিয়ে নিল। ছোট্ট মিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, বাসায় যেতে দে, বেচারি ক্লান্ত। বাড়ির সামনে এসে থামলো গাড়িটা। তরু গা ছেড়ে দিয়েছিল মৃন্ময়ের কোলে। মৃন্ময়ের কোলে কখন যে মাথা রেখেছে বুঝতে পারেনি। হঠাৎ ব্রেক করায় চোখ খুলল মৃন্ময়। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মুখ কোথায় তোমার, খেয়াল আছে? বাঁকা হেসে বলল মৃন্ময়। ঠোঁটের কোণে ওই হাসিটা তরুর চেনা। আশেপাশে দেখতে গিয়ে তরু বাম দিকে মাথা ঘুরালো। নজরে পড়ল বেল্ট, কালো প্যান্ট। তৎক্ষণাৎ নিজের অবস্থান বুঝে ফেললো। মনে মনে সাংঘাতিক একটা ফন্দি এঁটে ফেললো তরু। ডান হাতটা ছোট মিয়ার উপর ভর দিয়ে শরীরের সবটুকু শক্তি কাজে লাগিয়ে হঠাৎ উঠে বসলো। মুহূর্তেই মৃন্ময়ের চোখ মুখ কুঁচকে গেল। স্টিয়ারিংয়ে থাকা হাতটা দ্রুত সেই সংবেদনশীল জায়গায় চলে এলো। ঠিক সেই সময় তরু চটজলদি হাত সরিয়ে নিল। চোখ পিটপিট করে ভান ধরল যেন। ভুলবশত হয়েছে, সরি। মৃন্ময় কুচকানো মুখ নিয়ে হতভাগ অস্থির, চোখে ক্ষুদ্র বিস্ময়। তার পেশি টান টান, শরীর কিছুটা শক্ত হয়ে গেছে। ঠিক বুঝতে পারলো না তরু ইচ্ছে করে কাজটা করলো নাকি। ব্যথা দিয়ে ফেললাম বুঝি আপনার বেয়াদবটাকে, আমি বুঝতে পারিনি। মৃন্ময় কি করবে বুঝতে পারছে না। ব্যথায় ভেতরটা ছটফট করছে। তরু আড়ালে হাসলো, মনে মনে বলল, শরীরে শক্তি নেই জন্য বেঁচে গেল বেয়াদবটা। নেক্সট টাইম আর বাঁচতে পারবে না। ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে সদর দরজা খোলার শব্দ হতেই সোফা থেকে উঠে দাঁড়ালো রজনী। তার তীক্ষ্ণ নজর দরজার দিকে, কিন্তু যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মৃন্ময় আর তরু দুজনেই প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে ঢুকছে। মৃন্ময়ের এক হাত তরুর কাঁধে, আর অন্য হাত দিয়ে সে নিজের তলপেটের কাছটায় অদ্ভুতভাবে চেপে ধরে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখ যন্ত্রণায় নীল হয়ে গেছে। অন্যদিকে তরুর মুখে এক চিলতে হাসি। সে যেন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রজনী দ্রুত পায়ে এগিয়ে এসে মৃন্ময়ের জন্য অন্য হাতটা খপ করে ধরে ফেলল। তার চোখে মুখে দুশ্চিন্তা। কি হয়েছে তোমার মৃন্ময়? এভাবে আসছো কেন? আর ওই মেয়েটাই বা তোমার গায়ে হাত দিয়ে আছে কেন? উফ রজনী, এখন জোর করো না তো। আগে 1 গ্লাস ঠান্ডা পানি দাও, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়। তরু আমতা আমতা করে বলল, আসলে রজনী আপু, আমি বুঝতে পারিনি। আমরা গাড়িতে